হাসিনার ছেলে জয় আমেরিকায় গ্রেফতার। গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক সহ গ্রেফতার 12। দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের। মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা। বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে বলেছেন রিজভী। সর্বশেষ জানাবো, জামায়াতপন্থী আইন কর্মকর্তাদের পদত্যাগ পলিটিক্যাল স্ট্যান্ডবাজি বলেছেন বিএনপি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক সহ গ্রেফতার 12। গাজীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতার পরিকল্পনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত 12 জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারদের মধ্যে গাজীপুর সদর মেট্রো থানার কার্যক্রম নিষিদ্ধ বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিমও রয়েছেন। জিএমপির সূত্রে জানায়, মহানগরের বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত আলফালিমা অভিযানে এসব গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানের উদ্দেশ্য ছিল নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মামলার আসামিদের আইনের আওতায় আনা। পুলিশের তথ্য অনুযায়ী সদর থানা এলাকা থেকে একজন, কোনাবাড়ী থানা থেকে একজন, কাশিমপুর থানা থেকে একজন, গাজী থানা থেকে 4 জন এবং টঙ্গী পূর্ব থানা থেকে 5 জন গ্রেফতার করা হয়েছে। বাসন, পূর্বাইল ও টঙ্গী পশ্চিম থানায় এই সময় কাউকে গ্রেফতার করা হয়নি। একই সময় ডিবি উত্তর ও ডিবি দক্ষিণ বিভাগেও কোনো গ্রেফতার হয়নি। পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনি ব্যবস্থায় গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য আসামি ও নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে। জিএমপির কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের সন্ত্রাসী বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মহানগর পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। হাসিনার ছেলে জয় আমেরিকায় গ্রেফতার। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকায় গ্রেফতার হয়েছেন বলে যে খবরটি ছড়িয়ে পড়েছে তা সত্য নয়। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং মার্কিন সংবাদ মাধ্যম বা আন্তর্জাতিক মিডিয়ায় তার গ্রেফতার হওয়ার কোনো তথ্য নেই। দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গুণী মানুষদের সম্মান জানাতে পারলে শুধু নিজেরা নয়, বাংলাদেশ একটি গর্বিত জাতি হিসেবে উপনীত হবে। তিনি আগামী দিনে বাংলাদেশে গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছে। বুধবার 24 জুন জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি আয়োজিত দৈনিক ইত্তেফাক ও দিনকালের সাবেক সম্পাদক আখতার উল আলমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন। স্মরণ সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান ও সাবেক ভিসি প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুদ। আখতার উল আলমের স্মৃতিচারণ করে মঈন খান বলেন, এমন একটি সময় ছিল যখন সত্য কথা লিখতে সাংবাদিকদের জন্য নিজ নামে লেখা ঝুঁকিপূর্ণ ছিল। সে কারণে আখতারুল আলম লুব্ধুক ছদ্মনামে লিখতেন। লুব্ধুক শুধু একটি ছদ্মনাম নয়, এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের একটি কৌশল। সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে লিখতেন। তার লেখায় উদারচেতা বাস্তবতার প্রতিফলন ছিল। পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক, ভূরাজনীতি, কূটনীতি ও বৈদেশিক অর্থনীতি নিয়েও তিনি নিয়মিত লিখতেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকার কথা উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, 1971 সালে পাকিস্তান বাহিনীর দমনপীড়নের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে ক্যান্টনমেন্টে বন্দীও হতে হয়েছিল। তিনি ছিলেন স্বাধীনতার পক্ষের একজন দীর্ঘ অবস্থানের মানুষ। সেই সময় অনেকে প্রতিবাদের সাহস দেখাতে পারেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা। কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য দেওয়ায় অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার 24 জুন বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সদর দক্ষিণ থানার ওসি রকিবুল ইসলাম।
তিনি জানান, গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। তিনি নিজেকে যুবদল নেতা বলে দাবি করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ জুন ফেসবুক ও ইউটিউব চ্যানেলে কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রূপ এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। অভিযোগে বলা হয়েছে, একটি ইউটিউব ভিডিওতে সংসদ সদস্যের দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করা হয়েছে। এছাড়া একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ব্যবহার করে তাকে গুপ্ত আওয়ামী লীগ নেতা ও ইসলাম বিদেশী আখ্যা দিয়ে পোস্ট দেওয়া হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়, মিথ্যা, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে সংসদ সদস্যের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। এদিকে মামলাটি ঘিরে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা। কুমিল্লা মহানগরীর ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন, জালাল আহমেদ খোকন তালুকদার যুবদল নেতা নন। তিনি পূর্বে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত একজন ব্যক্তি কিভাবে ইসলামী আন্দোলনে বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা করেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। মুফতি ফয়জুল করিম একজন শ্রদ্ধেয় নেতা এবং বিগত সরকারের সময়ে নির্যাতনের শিকার ছিলেন। বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে, বলেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দল সরকারের বিরুদ্ধে নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুললেও তাদের নিজেদের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে। তবে দেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড সরকার মেনে নেবে না। বুধবার ২৪ জুন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, গণতন্ত্র, রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থের প্রশ্নে সরকার আপোষহীন অবস্থানে রয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশবিরোধী কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। রিজভী বলেন, প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি। এর ফলে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে। বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হলো একটি আত্মনির্ভরশীল, সক্ষম ও আধুনিক রাষ্ট্র গড়ে তোলা। এই জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার কিংবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার ঘটনা নেই। সরকার নাগরিক অধিকার সুরক্ষা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি জুলাইয়ের গণহত্যাকারীদের বিচারের কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। জামায়াতপন্থী আইন কর্মকর্তাদের পদত্যাগ, পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, বলেছেন বিএনপি। অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জামায়াতপন্থী ১৮ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক এম বদরুদ্দোজা বাদল। একই সঙ্গে গত ৪ মাসে তারা রাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িয়েছিলেন কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার ২৪ জুন সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এম বদরুদ্দোজা বাদল। তিনি বলেন, যখনই সরকার পরিবর্তন হয়, সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল পদে থাকা ব্যক্তিরা স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যান। এটাই বাংলাদেশের সবসময় হয়ে আসছে। ইন্টারেস্টিং বিষয় হলো যে বন্ধুরা গতকাল পদত্যাগ করেছেন, ওনারা এই সরকারের অধীনে আইন কর্মকর্তা হিসেবে ৪ মাস কাজ করেছেন, বেতন নিয়েছেন, সুযোগ সুবিধা নিয়েছেন, পদ পদবি ব্যবহার করেছেন। ৪ মাস পরে ওনাদের মনে হলো যে এখন তো আসলে পদত্যাগ করার দরকার অথবা রিমুভড হবেন। এই জন্য ওনারা রাজনৈতিক কিছু বিষয় নিয়ে এসেছেন, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত।